মর্নিং, ট্রাভেল টেস্ট স্কুলে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন ইতিহাসের শহর শ্রীরামপুর। সড়কপথে কলকাতা থেকে শ্রীরামপুরের দূরত্ব 23 কিলোমিটার। হাওড়া বা ডানলপ থেকে জিটি রোড ধরে নিয়ে একেবারে সোজা শ্রীরামপুর। আর যদি কেউ ট্রেনে আসতে চান, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে নেবে টোটো ধরে ঘুরে নিতে পারেন শ্রীরামপুর। টোটো একটু দরদাম করে নিতে হবে, ভাড়া প্রায় 500 টাকা। আমরা এখন পৌঁছে গেছি শ্রীরামপুর রাজবাড়িতে, এবং এই শ্রীরামপুর অঞ্চলটা কিন্তু ইতিহাসে পরিপূর্ণ। 1700 শতকের মাঝামাঝি ডেনিশরা কিন্তু এই অঞ্চলে ব্যবসা করার জন্য উপনিবেশ গড়ে তোলেন। 1755 সালে 50,000 টাকার বিনিময়ে ডেনিশ এশিয়াটিক কোম্পানি নবাব আলীবর্দী খানের থেকে ইজারা নেন এই অঞ্চলটি ব্যবসা করার জন্য। 1755 থেকে 1845-এর এই সময়কালে ডেনমার্কের রাজা ফ্রেডরিক ফাইভের নামেই কিন্তু এই অঞ্চলের নাম ছিল ফ্রেডরিক নগর। সেই সময় উত্তরে চন্দননগরে ছিল ফরাসিদের দাপট, আর তার সাথে দক্ষিণে কলকাতায় ছিল ব্রিটিশদের দাপট। তারই মাঝখানে শ্রীরামপুরে কিন্তু ডেনিশরা ব্যবসার বিস্তার কিন্তু মারাত্মকভাবে গড়ে তুলেছিল। ব্রিটিশ বা ফরাসিদের মতো তাদের কিন্তু উদ্দেশ্য ছিল না সাম্রাজ্য বৃদ্ধি করা, তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্যের উন্নতি, এবং তারা সেটাই করেছিল। এই রাজবাড়ি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন রঘুরাম গোস্বামী, এবং 1845 সালে ডেনিশরা যখন শ্রীরামপুর ছেড়ে দিতে চেয়েছিল, তখন কিন্তু 11 লাখ টাকার বিনিময়ে শ্রীরামপুর কিনতে চেয়েছিল এই গোস্বামী পরিবার, কিন্তু ব্রিটিশদের বাধায় কিন্তু সেটা হয়নি। 1845-এর 11ই অক্টোবর ডেনিশরা ব্রিটিশ শক্তির কাছে নথি স্বীকার করে শ্রীরামপুরকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয়। এর আগে কিন্তু এই অঞ্চল ডেনমার্কের রাজার অধীনেই ছিল। এই রাজবাড়িতে কিন্তু প্রত্যেক বছর ভীষণ জাঁকজমকভাবে কিন্তু দুর্গাপুজো হয়। তো এই বাড়ির দুর্গাপুজো কিন্তু প্রায় 340 বছরের পুরনো। আর এই রাজবাড়িতে কিন্তু একটা রাধাকৃষ্ণর মন্দিরও রয়েছে। এটা হচ্ছে এখানকার শ্রীরামপুরের জমিদার, যত স্কুল কলেজ হাসপাতাল সবই এদের দান, বুঝলেন। এনেই এসে গৃহদেবতা, এনার বয়স আনুমানিক 350 বছর ওপরে। ভগবান শ্রীকৃষ্ণের ওজন হচ্ছেন কষ্টি পাথরের তৈরি, ওজন হচ্ছেন 65 কেজি। পাশে রাধারানী আছেন, তার ওজন হচ্ছে 45 কেজি অষ্টধাতু। এবং তার পাশে একটি গোপাল আছেন, অদ্বৈত মহাপ্রভুর দেয়া গোপাল। 1200 বছর এদের বাড়ি পূজিত হচ্ছে। ইনি ভোরবেলা বিছানার থেকে ওঠেন, মঙ্গল আরতি হয়, 8টার সময় এনার পূজা হয়। আবার এই টাইমে ওনার ভোগ আরতি হয়ে শয়ন হয়। আবার 4টের সময় উনি ওঠেন, আবার সন্ধ্যাবেলা ওনার ভোগ আরতি হয়ে শয়ন হয়। এই হচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা। আমরা এখন এসে গেছি শ্রীরামপুরের জননগর ব্যাপটিস্ট চার্চে। 1800 সালে এখানেই কিন্তু এসে উঠেছিলেন শ্রীরামপুরের রূপকার উইলিয়াম কেরি, এবং ওনার সঙ্গেই এখানে থাকতেন জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। এই তিনজন বাংলায় এসেছিলেন ব্যাপটিস্ট মিশনারি হয়ে, কিন্তু আমরা ওনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সমাজ সংস্কারক হিসেবেই। ইংরাজিতে রামায়ণের অনুবাদ, শ্রীরামপুরে প্রেস প্রতিষ্ঠা, বাংলায় বাইবেলের অনুবাদ, শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠা সহ নানান কাজ ওনারা করেছিলেন। সেই যুগে কুসংস্কার ছিল প্রচুর, যেমন সাগরে শিশু বিসর্জন দেওয়া, সতীদাহ প্রথা এবং কুষ্ঠরোগী হত্যা করা। উইলিয়াম কেরি কিন্তু এইগুলো বন্ধ করার জন্য প্রবলভাবে সংগ্রাম চালিয়ে গেছিলেন। উইলিয়াম কেরির রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু লর্ড ওয়েলেসলি এই সাগরে শিশু বিসর্জন দেওয়াটা কিন্তু 1802 সালে বন্ধ করেছিল। এবং উল্লেখযোগ্য আরেকটি ঘটনা হলো 1829 সালে উইলিয়াম কেরি এবং রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড বেন্টিং কিন্তু আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। জননগর ব্যাপটিস্ট চার্চ ঘুরে নিয়ে আমরা রওনা দিলাম শ্রীরামপুর কলেজের উদ্দেশ্যে। ঠিক ঢিলছোড়া দূরত্বেই শ্রীরামপুর কলেজ।
আমরা এখন এসে গেছি শ্রীরামপুর কলেজে। 1818 সালে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়াট এই তিনজনে মিলে 37 জন স্টুডেন্টকে নিয়ে কিন্তু এই কলেজ প্রতিষ্ঠা করে, এবং এটা কিন্তু ভারতবর্ষের সেকেন্ড ওল্ডেস্ট কলেজ এবং ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে এটাই। এবং এই 1818 সালেই কিন্তু বাংলার প্রথম পত্রিকা সমাচার দর্পণ ছেপে প্রকাশিত হয়। আমরা এখন যাচ্ছি ওলাফ চার্চ। শ্রীরামপুর এলে অবশ্যই ঘুরে দেখবেন সেন্ট ওলাফ চার্চ। 1800 সালে শ্রীরামপুরের প্রধান প্রশাসক অলি বি এই চার্চের ইমারত প্রবর্তিত করেন। (1785 সালে গঙ্গার পাড়ে তৈরি সরাইখানা বর্তমানে নতুন করে রেনোভেট করে গড়ে উঠেছে হেরিটেজ রেস্তোরাঁ দ্য ডেনমার্ক ট্র্যাভেন। এখানে কিন্তু একটু খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। আমরা এখন এসে গেছি বিখ্যাত মাহেশের রথের সামনে। 1339 খ্রিস্টাব্দেই কিন্তু প্রথম রথ টানা হয়েছিল এই মাহেশে, এবং ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, মানে পুরী রথযাত্রার পরেই কিন্তু মাহেশের রথ প্রাচীনতম। এবং এই যে রথটি আছে এটি কিন্তু 1885 সালে তৈরি হয়েছিল। মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি স্টিলের কাঠামোর উপরে এই রথটা তৈরি করেছিল। 50 ফুটের এই রথটি তখনকার দিনে খরচা পড়েছিল তৈরি করতে 20,000 টাকা। এই রথ তৈরির প্রধান উদ্যোগটা নিয়েছিলেন শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু। এই রথযাত্রা উপলক্ষে মাহেশে প্রায় 1 মাস ধরে চলে রথের মেলা, আর এই রথের ঠিক উল্টো দিকেই হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির। বর্তমানে আমরা যে মন্দিরটি দেখছি 1755 কলকাতার নয়নচাঁদ মল্লিক এই মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন। এই মহেশের রথযাত্রা এবং মহেশের মন্দির নিয়ে কিন্তু একটি কিংবদন্তি আছে। স্বামী ধ্রুবানন্দ পুরীতে গেছিলেন তীর্থ করতে, এবং সেখানে তার মনোবাঞ্ছা ছিল যে পুরীর জগন্নাথ দেবকে উনি ভোগ রান্না করে খাওয়াবেন, কিন্তু কোনো কারণে তার এই মনোবাঞ্ছা পূরণ হয়নি। তখন তিনি অনশনে বসেন, এবং তারপরেই জগন্নাথ দেব ওনাকে দেখা দেন এবং দেখা দিয়ে বলেন যে তুমি যাও মহেশে গিয়ে থাকো এবং সেখানেই তুমি মন্দির তৈরি করো। এবং উনি বলেছিলেন জগন্নাথ দেব যে আমি সেখানে নিমকাঠ পাঠিয়ে দেবো, এবং সেই ঘটনার পরেই এই মহেশে জগন্নাথ দেবের মন্দির এবং রথযাত্রার সূচনা হয়। সত্যি এই শ্রীরামপুর হলো ইতিহাসের শহর। এই শহর অবশ্যই একবার ঘুরে দেখে যাবেন। তা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে।